ভাবুন তো একবার, গণিত হলো এই মহাবিশ্বের ভাষা। মহাবিশ্বের বড় থেকে বড় এবং জটিল সব নিয়মগুলোকে শুধুমাত্র গণিতের মাধ্যমেই একটিমাত্র লাইনে বা সমীকরণে প্রকাশ করা সম্ভব। কিন্তু শুনলে হয়তো আপনার গায়ে কাঁটা দেবে। আজ থেকে প্রায় ১১০০ বছর আগে ভারতবর্ষে এমন একটি গ্রন্থ রচনা করা হয়েছিল যে আমাদের সমগ্র জ্ঞান, দর্শন, বিজ্ঞান ও সাহিত্যকে শুধুমাত্র কিছু গাণিতিক সংখ্যার মাধ্যমে একটিমাত্র বইয়ে আবদ্ধ করে ফেলেছিল। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই অসাধারণ গাণিতিক বিস্ময় সিরি ভূবলয়ের একেবারে গভীরে প্রবেশ করব এবং এর খুঁটিনাটি সমস্ত রহস্য উন্মোচন করব। জানেন কি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই গ্রন্থটিকে ঠিক কী বলেছিলেন? তিনি একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে আখ্যায়িত করেছিলেন। একজন রাষ্ট্রপতির মুখ থেকে এমন কথা শোনা কিন্তু যেমন তেমন ব্যাপার নয়। এই একটি মন্তব্য থেকেই খুব স্পষ্টভাবে বোঝা যায় এই প্রাচীন গ্রন্থটি ঠিক কতটা গভীর এবং এর ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্ব কতটা বিস্ময়কর। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি জানব। প্রথমে আমরা জানব সিরি ভূবলয়ের সেই গাণিতিক বিস্ময় সম্পর্কে, তারপর এর রচয়িতা আচার্য কুমুদেন্দু ও ঐতিহাসিক পটভূমি, এর হারিয়ে যাওয়া ও পুনরাবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস, এর অনন্য গাণিতিক গঠন, সংকেত ও ডিকোডিং পদ্ধতি এবং সবশেষে প্রাচীন ভারতের সংকেতবিদ্যা নিয়ে আলোচনা করব। ১ নম্বর, সিরি ভূবলয় আক্ষরিক অর্থেই এক গাণিতিক বিস্ময়। এই বইটাকে কিন্তু সাধারণ কোনো বই ভাবলে বিরাট ভুল করবেন। এটি আসলে জ্ঞানের এক অসীম ভাণ্ডার। একটু ভেবে দেখুন, কম্পিউটার বা অ্যালগোরিদমিক সফটওয়্যার আবিষ্কারের বহু শতক আগে এটি রচিত। আর এই গ্রন্থে শুধুমাত্র গাণিতিক সংখ্যা ব্যবহার করে রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, জৈন ধর্মগ্রন্থ, খগোলশাস্ত্র, আয়ুর্বেদ এবং ভারতের ১৮টি লিপির সাহিত্যকে এনকোড বা সংকেতাবদ্ধ করা হয়েছে। এক কথায় এটা এক অবিশ্বাস্য অর্জন। সংখ্যাটা শুনলে চমকে উঠবেন, ৭০০। অবিশ্বাস্য হল সত্যি। বিশেষজ্ঞরা অনুমান করেন যে এর গাণিতিক ম্যাট্রিক্স বা ছকের মধ্যে ৭০০টিরও বেশি ভাষা লুকিয়ে আছে। আরও একটা মজার তথ্য দিই, মহাভারতে যত সংখ্যক শ্লোক রয়েছে তার চেয়ে ৬ গুণ বেশি শ্লোক শুধুমাত্র সংখ্যার মাধ্যমে এই একটিমাত্র গ্রন্থে এনকোড করে রাখা হয়েছে। ২ নম্বর, আচার্য কমেন্দু ও ঐতিহাসিক পটভূমি। অষ্টম বা নবম শতাব্দীর দিকে রাষ্ট্রকূট রাজবংশের রাজা প্রথম অমোঘ বর্ষের শাসন আমলে কর্ণাটকের নন্দী পাহাড়ে জৈনমুনি আচার্য কুমুদেন্দু এই মাস্টারপিসটি রচনা করেন। তবে কুমুদেন্দুর এই অসামান্য প্রতিভার পেছনে কিন্তু তার দিগম্বর জৈন গুরুদের, বিশেষ করে প্রখ্যাত গণিতজ্ঞ আচার্য বীরসেনের গভীর প্রভাব ছিল। আপনারা নিশ্চয়ই আর্যভট্টের নাম শুনেছেন, কিন্তু জানেন কি আচার্য বীরসেন আর্যভট্টের দেয়া পাইয়ের মানকে আরও নিখুঁত করেছিলেন? তিনি লগারিদম তৈরি করেছিলেন এবং সেট থিওরির মতো আধুনিক ধারণাও ব্যবহার করেছিলেন। তার রচিত ধবলা ও জয় ধবলা নামক বিখ্যাত টিকাগুলোর গাণিতিক জ্ঞানই কুমুদেন্দুকে এমন অসাধ্য সাধনে অনুপ্রাণিত করেছিল। ৩ নম্বর, এই অমূল্য সম্পদের হারিয়ে যাওয়া এবং আবার ফিরে পাওয়ার ইতিহাস। এর ইতিহাস ঘাঁটলে দেখা যায় নবম শতাব্দীতে রাষ্ট্রকূট সেনাপতির স্ত্রী মল্লিকা অব্বে প্রথম এর আসল গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। তিনি এটি ৮ জন জৈন আচার্যের মধ্যে বিতরণ করেন। কিন্তু আক্ষেপের বিষয় হল এরপর প্রায় ১০০০ বছর ধরে এই অমূল্য জ্ঞান সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তারপর হঠাৎ ঊনবিংশ শতাব্দীতে ধারানেন্দ্র পণ্ডিত নামে একজন আয়ুর্বেদিক চিকিৎসক এটি খুঁজে পান। কিন্তু দুর্ভাগ্য কখনো কখনো পিছু ছাড়ে না। ১৯১৩ সালে চরম দারিদ্র্যের কারণে তার পরিবারের এই অমূল্য সম্পত্তি নিলামে বিক্রি করে দেওয়া হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৫৩ এবং ১৯৫৫ সালে ইয়েল্লাপ্পা শাস্ত্রী এর পাঠোদ্ধার করা খণ্ডগুলো প্রকাশ করতে সক্ষম হন। এই ইয়াল্লাপ্পা শাস্ত্রীর জীবনের গল্পটা শুনলে যে কোনো সিনেমার কাহিনীকেও হার মানাবে। এই মানুষটির আত্মত্যাগের কথা শুনলে সত্যি চোখে জল চলে আসে। নিলাম হয়ে যাওয়া এই গ্রন্থটি উদ্ধার করার জন্য তিনি প্রথমে ধরানেন্দ্র পণ্ডিতের ভাইজিকে বিয়ে করেন, তারপর নিজের স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে বইটি কিনে নেন। এখানেই শেষ নয়, এরপর নিজের জীবনের দীর্ঘ ৩০টি বছর তিনি শুধুমাত্র এই গ্রন্থের সংকেত পাঠোদ্ধারে ব্যয় করেন এবং ১৯৫৭ সালে মৃত্যুর আগে এর ২টি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন। ভাবুন, তার এই অকল্পনীয় আত্মত্যাগ না থাকলে এই জ্ঞান হয়তো চিরতরে আমাদের কাছ থেকে হারিয়ে যেত। ৪ নম্বর, গ্রন্থটির অনন্য গাণিতিক গঠন। ৭২৯, এই সংখ্যাটা খুব ভালো করে মাথায় গেঁথে নিন, কারণ এই গ্রন্থের ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠায় একটি করে চক্র বা ম্যাট্রিক্স রয়েছে। এটি মূলত ২৭/২৭-এর একটি ছক, যেখানে ঠিক ৭২৯টি খালি ঘর বা সেল রয়েছে। আর এর প্রতিটি ঘরে ১ থেকে ৬৪ পর্যন্ত যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা বসানো আছে, যেন এক বিশাল পাজল গেম। পুরো বইটি ঠিক এভাবেই গাণিতিক ছকে সাজানো।
ধারণা করা হয় মূল সিরি ভূবলয় গ্রন্থে 9টি খণ্ড এবং প্রায় 16,000টি চক্র ছিল, কিন্তু বর্তমানে আমরা যে অংশটি উদ্ধার করতে পেরেছি তাতে মাত্র 1টি খণ্ড, 59টি অধ্যায় এবং 1270টি চক্র রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই 1270টি চক্রের মধ্যে এখনও পর্যন্ত মাত্র 3টি অধ্যায়ের সংকেত পুরোপুরি ডিকোড বা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা এর কত সামান্য অংশই জানতে পেরেছি। 5 নম্বর, ক্রিপ্টোগ্রাফি বা সংকেত পাঠোদ্ধারের পদ্ধতি। আসল খেলাটা কিন্তু এখানেই। এই ডিকোডিংয়ের একটা মাস্টার কি আছে, যাকে বলা হয় কুমুদেন্দু কোড টেবিল। এই টেবিলে প্রতিটি সংখ্যাকে নির্দিষ্ট ধ্বনির সাথে যুক্ত করা হয়েছে। যেমন ধরুন 1 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলো স্বরবর্ণের ধ্বনি বোঝায়, 28 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো ব্যঞ্জনবর্ণের ধ্বনি নির্দেশ করে, আর 61 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলো বিসর্গের মতো বিশেষ ধ্বনিগুলোকে বোঝায়। মজার ব্যাপার হলো, একটি নির্দিষ্ট সংখ্যা সংস্কৃত, কন্নড় বা ফার্সির মতো একাধিক ভাষায় একই রকম ধ্বনি নির্দেশ করে। এই ব্যাপারটা কোডিং সিস্টেমটাকে একটা দারুণ সার্বজনীন রূপ দেয়। এবার ধরুন কোনো বিশেষ পদ্ধতি বা কৌশল ব্যবহার না করে আপনি যদি সোজা রৈখিকভাবে মানে পরপর সংখ্যাগুলোকে ধ্বনিতে রূপান্তর করতে থাকেন, তাহলে কি হবে? তাহলে বিখ্যাত জৈন স্তোত্র ভর্তামর স্তোত্র বেরিয়ে আসবে, যা ভগবান আদিনাথের প্রশংসায় আচার্য মান্তুঙ্গ রচনা করেছিলেন। কিন্তু আগেই বলেছি, এটা তো কেবল উপরিভাগ, আসল রহস্য আরও গভীরে। ভেতরে লুকানো আসল শ্লোকগুলো বের করার জন্য বিশেষ পদ্ধতি বা বন্ধ ব্যবহার করতে হয়। যেমন ধরুন চক্রবন্ধ পদ্ধতি। প্রথমে ছকের 14তম কলাম অর্থাৎ একদম মাঝখান থেকে শুরু করতে হবে। এরপর কোনাকুনিভাবে উপরে এবং ডান দিকে এগোতে হবে। ছকের শেষে বা কিনারায় পৌঁছে গেলে আবার বিপরীত দিক থেকে ঘুরে আসতে হবে এবং একটা চক্র পূর্ণ হলে এক ধাপ নিচে নামতে হবে। এই নির্দিষ্ট প্যাটার্নটি ঠিকঠাক অনুসরণ করতে পারলেই অষ্টম মহাপ্রতিহার বা তীর্থাঙ্করদের প্রতীকের বর্ণনা দেয় এমন চমৎকার সব শ্লোক ম্যাজিকের মতো বেরিয়ে আসবে। আরও দুটি অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতি হল নবমাঙ্ক বন্ধ এবং চিত্রবন্ধ। নবমাঙ্ক বন্ধে পুরো 27/27 ছকটিকে 9টি ছোট 9x9 ছকে ভাগ করে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ডিকোড করা হয়, যা থেকে গ্রন্থের রচয়িতার নাম ও অন্যান্য জরুরি তথ্য বেরিয়ে আসে। অন্যদিকে চিত্রবন্ধ পদ্ধতিটি তো আরও অবিশ্বাস্য। এই পদ্ধতিতে ছকের ওপর কাল্পনিকভাবে কোনো জ্যামিতিক আকার বা মন্দিরের মতো ছবি আঁকা হয় এবং সেই ছবির সীমারেখা বরাবর সংখ্যাগুলো ডিকোড করা হয়। এর সাথে আবার মোনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফারের মতো অত্যন্ত আধুনিক ক্রিপ্টোগ্রাফিক সংকেত পদ্ধতিও যুক্ত থাকে। ভাবা যায় 1100 বছর আগে এমন প্রযুক্তি। 6 নম্বর এবং আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়, প্রাচীন ভারতের সংকেতবিদ্যা। এটা বলাই বাহুল্য যে সিলি ভূবলয় সন্দেহাতীতভাবে প্রাচীন ভারতীয় সংকেতবিদ্যা এবং গণিতের এক চূড়ান্ত মাস্টারপিস। আধুনিককালের উন্নত প্রযুক্তি এবং তাবর তাবর গবেষকরা আজও এর সম্পূর্ণ পাঠোদ্ধার করতে হিমশিম খাচ্ছেন। সত্যি বলতে কি, ভেবে অবাক হতে হয় প্রাচীন ভারতে এমন কত অজস্র জ্ঞানবিজ্ঞানের ভাণ্ডার লুকিয়েছিল, যার হয়তো সামান্য কিছুই আজ আমরা জানতে পেরেছি। আজকের এই খুঁটিনাটি সমস্ত তথ্যে ভরপুর এবং চমৎকার বিশ্লেষণটি অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করেছেন শুভনীতা মণ্ডল। তাকে জানায় বিশেষ কৃতজ্ঞতা। সিরি ভূবলয়ের এই হারিয়ে যাওয়া রহস্য কি ভবিষ্যতে আমাদের প্রাচীন ভারতের বিজ্ঞান সম্পর্কে আরও নতুন কোনো দিশা দেখাতে পারবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।